নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। ये नमस्ते। আমার নাম স্যার কৌশিক বাউল। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার একটি ছোট্ট গ্রাম থেকে। আজকে খুবই কষ্ট করে স্যার এই আইডল মঞ্চে এসেছি। আমি আমার জীবনের কিছু দুঃখের কথা আপনাদের সঙ্গে এবং আমি দর্শক ভাইদের সঙ্গে শোনানোর জন্য যে আমার জীবনে কি কি দুঃখ ঘটেছে। আর এই কথা বলার পর আমি একটি গানও গাইবো, খুবই সুন্দর একটি গান, শুনুন, খুবই ভালো লাগবে। बिल्कुल। काम क्या करते हैं आप? কাজ বলতে ম্যাডাম, কাজ আর কি করব বলেন। কাজ তো একটা সময় করতাম, এখন কাজের কথা বলতে গেলে খুবই লজ্জা লাগে, তাই কাজের কথা কাউকে বলিও না। কাজ যেটা করতাম ম্যাডাম সেটার কথা তো এখন ভুলে যেতে হবে। এখন কাজ বলতে তেমন কিছুই করি না, ঘুরে ফিরেই দিন কাটাই। কাজ কার জন্যই বা করবো, কেই বা আছে, আমার কেউই নেই। अरे बाप गायकी में इंटरेस्ट शुरुआत গান শিখি বলতে স্যার, গান তো তেমন একটা শিখিনি, ওই শুনে শুনেই মুখস্থ করে আজকে এই আইডল মঞ্চে এসেছি আপনাদের সামনে এটি গান করার জন্য। इंटरेस्टिंग आंसर। आप यहाँ क्या करने आए? আজকে এই আইডল মঞ্চে আসার একটি কারণ হলো যে আমি এসেছি খুবই কষ্ট করে, আর আমার জীবনটা খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে, এখনো যাচ্ছে। अच्छा। তাই আপনাদেরকে কিছু কথা বলবো, কথা বলা শেষে একটি গানও করবো। তো স্যার ম্যাডাম দেখুন, সবার জীবনেই একটু ভালো দুঃখ কষ্ট সবই থাকে, কিন্তু আমার জীবনটা যেন ভগবান একটু বেশি কষ্ট দিয়ে বানিয়েছে। बहुत सच्चे लोग होते हैं ना मेरा। আমার বিধাতা যখন ভাগ্যটা লিখে তখন মনে হয় তার যে সুখটা লিখতে সে হয়তো ভুলে গেছিল, সেই জায়গায় দুঃখটাকে একটু বেশি করে দিয়েছিল। আর না হলে সুখটা লেখার সময় কলমের কালিটা শেষ হয়ে গেছিল, না হলে আমার জীবনে এতটা দুঃখ কেন বলুন। সেই কথাই আমি আজকে আপনাদের সামনে একটু বলছি। बिल्कुल बिल्कुल। আমি ছোটবেলা থেকে যেই গ্রামে বড় হয়েছি সেই গ্রামেই আমি একটি মেয়ের সঙ্গে কথা বলতাম বা ভালোবাসা ছিল, কিন্তু স্যার ম্যাডাম আমাদের যখন কথা হয় আমি খুবই ছোটবেলা থেকে তাকে ভালো লাগতো, আমার খুব ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমি তখন কাজবাজ একটি দোকানে, মানে ব্যবসার দোকানে, যে দোকান হয় সেই দোকানে কাজবাজ করতাম। তো সেখান থেকে আমি যা ইনকাম করতাম সেখান থেকে মেয়েটিকে দিতাম, কারণ মেয়েটির পরিবার ছিল খুবই গরিব। अच्छा। মেয়েটির একটি ভাই ছিল, মেয়েটির বাবা মা ছিল। তো বাবা ছিল খুব অসুখে, আর বাবাটা তেমন কাজ করতে পারতো না, ভাইও ছিল ছোট, ভাই কোনো কাজ করতো না। তার মেয়েটির উপরে, মেয়েটিও এই লোকের বাড়ি কাজ করে করে সে তার সংসার চালাতো। সেইভাবেই আমাদের দুজনের একটু ভালোবাসা হয়েছিল। আমি তাকে টাকা পয়সা দিয়ে হলো, যে টাকার কাজ করতাম সেই দিয়ে হলো সাহায্য করতাম। কখনো যদি তার বাবার অসুখ হয় সে আমার কাছে আসতো, বলতো যে টাকা লাগবে, আমি দিয়ে দিতাম। তার মায়ের যদি কখনো টাকা লাগতো বা তার ভাইয়ের যে স্কুলে পড়াশোনার খরচা তখন যদি লাগতো সে চাইতো, আমি দিয়ে দিতাম। কখনো কখনো তো না চাইতেও আমি তাকে দিয়েছিলাম। তো স্যার ম্যাডাম, দেয়াটা তো বড় কথা না, কিন্তু আমি ভাবতাম যে সে তো আমাকে ভালোবাসে, তাই আমি দিতাম। ও আমাকে কখনো বুঝতে দিত না যে ও আমাকে ভালোবাসতো না, সে আমার সঙ্গে, সে আমাকে নিয়ে ব্যবহার করতো, সেটা তো আমি পরে বুঝলাম। এই করে করে স্যার ম্যাডাম আমি যা টাকা পয়সা কামিয়েছি সব টাকা পয়সা তাদেরকে দিয়ে দিয়েছিলাম। अरे बाप আমি আমার কাছে কিছুই রাখিনি। এরপর আস্তে আস্তে দিন যেতে থাকে, বছর যেতে থাকে, যত দিন কাটতে থাকে তত ওর ভাই বড় হয়ে গেল, আস্তে আস্তে হয়ে একটা ভালো একটা কোম্পানিতে চাকরিও পেলো, ওদের সময়টা ঘুরে দাঁড়ালো। তখন সেই মেয়েটি, আমি যাকে ভালোবাসতাম, সেই মেয়েটি আমার দিক থেকে কেমন সরে যেতে থাকলো। এবার আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছিল। সে মেয়েটি আমাকে কেমন এড়িয়ে এড়িয়ে চলতো, তেমন ঠিকভাবে কথাও বলতো না, ভালোবাসতো না, আসতো না, দেখা করতে বললে দেখা করতো না। अरे बाप কেমনই একদিন আমি সেই যেই দোকানে আমি কাজ করতাম সেই দোকানের সামনে দিয়ে মেয়েটি চলে যাচ্ছিল, আমাকে দেখেও না দেখার ভান করে। যেই চলে যেতে থাকলো অনেকটা দূরে, আমি তখন সে আমার মালিককে বলে দোকান থেকে বেরিয়ে যায় এবং মেয়েটিকে গিয়ে বলি যে তোমার কি হয়েছে, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? তখন সেই মেয়েটি আমাকে বললো যে আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তুমি বলো। বললো তোমার মতো ভিখারি ছেলের সঙ্গে আমি কথা বলতে রাজি না। তখন আমি বললাম কেন, আমি কি দোষ করেছি?
তখন সে বলল, তুমি কোনো দোষ করোনি, কিন্তু তুমি গরিব। कमाल का कोइंसिडेंस है। हाँ oh my god क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। তখন আমি বললাম যে আমি গরিব তো তোমাদের জন্যই, সবকিছু তো কাজবাজ করে তোমাদেরই তো দিয়ে দিয়েছি, এখন তুমি আমাকে এই কথা বলছো। বললো, দেখো তুমি আমার সঙ্গে কথা বলবা না, তোমার সঙ্গে আমার কথা বলা লোকজন শুনলে খুবই খারাপ বলবে। তখন আমি তাকে জাপটে তার হাতটা ধরি এবং বলি যে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো আমার তো মরে যেতে হবে। তখন সেই মেয়েটি বললো, মরে গেলে মরে যাবা। আমি তখন বলি যে তুমি আমাকে এই কথা বললো। তখন মেয়েটি বললো, আমার সামনে থেকে সরে দাঁড়াও, নাহলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। আমি তখন তাকে ছেড়েই দিলাম। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি ভালো থেকো, সুখে থেকো, আর কি বা বলবো, যার সুখের জন্য এত কিছু করলাম সে আমাকে যদি ছাড়া ভালো থাকে তাহলে থাকুক, ভগবানের কাছে আমার এই প্রার্থনা। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তো স্যার ম্যাডাম, সেই দিন মেয়েটি যে আমার সামনে থেকে চলে গেল, আমিও আর কোনোদিন সেই ঘৃণায় লজ্জায় সে মেয়েটির সামনে গিয়েও দাঁড়ালাম না। আর আমি যে দোকানে ছোটবেলা থেকে কাজ করতাম সেই মালিককে বললাম যে দাদা আমি আর কাজ করব না। বললো, কেন? আমি বললাম, না আমি আর কাজ করব না। এই কথা বলে আমি সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম। এসে কলকাতা যে শহর, সে শহরে এসে অন্য লোকের দোকানে কাজ করলাম। আর সেদিন থেকে ওখানে কখনো যাইও নি, তার খোঁজ নিয়েও দেখিনি। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। কিন্তু স্যার ম্যাডাম, আমি তো তাকে খুবই ভালোবেসে ফেলেছিলাম, জানি না কি হয়েছিল তাদের মনে। আর আমি ভগবানের কাছে একটাই কথা বলবো যে যদি মৃত্যুর পরে যদি কখনো অন্য কোনো জন্ম থাকে তাহলে সে জন্মে যেন আমি তাকে পাই, এটুকুই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আর কি বলবো ম্যাডাম, আর কিছু বলার নেই। খুবই কষ্ট লাগে এই সব কথা ভাবলে, যে যার জন্য এত কিছু করলাম সেই শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে চলে গেল। मुझे তাই স্যার ম্যাডাম, আর তো বেশি কথা বলে কোনো লাভ নেই, যে যাওয়ার সে তো গেছে, সে তো আর ফিরে আসবে না। আজকে অনেক দিনই হয়ে গেল, সে আমাকে একটাবার মনেও করেনি, তাই ওর কথা আর বেশি না বলাই ভালো। আর এই ছিল আমার কিছু দুঃখের কাহিনী। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এই কথার মাঝখানে বা আমি যে গানটি গাইবো সেটির মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি একটু ভালো লাগে এই কথাগুলি বা গানটি, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। জীবনে রই পারে যদি আরেক জনম থাকে, ওরে সাদের জীবন বন্ধক দিয়া পাই জানো তোমাকে, জনম জনম তোমার সুরে আমারই গান গা, জনম জনম আমার সুরে তোমারই গান গা। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই।
তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই तुमको जीवने स्वप्न जमा गड़ा सुखे दुखे की पाइलाम ना এই ভেবে ভরব না আর দুঃখে तुमको जीवन स्वप्न जमा गड़ा सुखे दुखे की पाइलाम ना এই ভেবে ভরব না আর সুখে আমি কেবল কি পাই না হিসেব রাখতে চাই আমি কেবল কি পাই না হিসেব রাখতে চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই জীবনের ওই পারে যদি আর এক জন্মে থাকে সাধের জীবন বন্ধক দিয়া পাই জানো তোমাকে জীবনের পারে যদি আর এক জন্মে থাকে সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে জনম জনম আমার সুরে তোমারই গান গায় জনম জনম তোমার সুরে আমারই গান গায় আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে
সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.